15ই আগস্ট 1975 সালের ঘটনা, যখন ঢাকা শহরের বেশিরভাগ মানুষ তখন জেগে ওঠেনি, কিন্তু হঠাৎ করে শহরের মধ্যে দিয়ে গুলির শব্দ শোনা যেতে শুরু করলো। গুলি আসছিল 32 নম্বর শেখ মুজিবুর রহমানের বাসভবন থেকে। সেই সময় শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি, এবং খুব তাড়াতাড়ি ছবিটা স্পষ্ট হয়ে গেল যে শেখ মুজিবুর রহমানের সেনাবাহিনী, মানে বাংলাদেশের সেই সময়কার সেনাবাহিনী, তারই বিরুদ্ধে বিদ্রোহ করেছে, মানে মিলিটারি কু করেছে। একদল ইয়াং মিলিটারি অফিসার তারই বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে, তাদের হাতে রয়েছে বন্দুক এবং গুলি চলছে। শেখ মুজিবুর রহমান তার বাড়ির যতজন সদস্য ছিল আর কি, তাদের সবাইকে একটা কক্ষে বন্ধ করে রেখে বাইরে বেরিয়ে আসেন এবং সেনাবাহিনীর সদস্যদের জিজ্ঞাসা করেন যে তোমরা কি চাও, আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ। শেখ মুজিবুর রহমান কিন্তু সেই সময়, তাকে অপহরণ কিন্তু করা হচ্ছিল না, সেখানে যত অফিসাররা ছিল তাদের মাথায় এর চাইতেও আরও ভয়ানক কোনো পরিকল্পনা চলছিল। এরই মধ্যে কি হলো, একজন ইয়াং অফিসার তার দিকে 18টি গুলি, প্রায় 18টি গুলি ক্ষেপ করলো, যার ফলে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রক্তের সাগরে পড়ে যান। সেদিন রাতে তার অধিকাংশ পরিবারকেই হত্যা করা হয়, শুধু 2টি সদস্য বেঁচে ছিলেন, শেখ হাসিনা এবং শেখ রেহানা। শেখ হাসিনা সে সময় জার্মানিতে ছিলেন, বাংলাদেশের রাষ্ট্রদূত তাকে খবর দেন। এটা বিশ্বাস করা কঠিন ছিল যে তার কিংবদন্তি বাবা বঙ্গবন্ধুকে তারই দেশের একজন লোক হত্যা করেছে। এই ঘটনার ফলে শেখ হাসিনার যে জীবন সেটা সম্পূর্ণরূপে বদলে যায় এবং তিনি একটি কমপ্লিটলি ডিফারেন্ট মানুষ হয়ে ওঠেন আর কি। আর বিভিন্ন রকম স্ট্রাগলের মধ্যে দিয়ে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে নিজেকে দাঁড় করান। এই ভিডিওটার মধ্য দিয়ে শেখ হাসিনার যে জীবন রয়েছে বর্তমান দিন পর্যন্ত, সেটাকে আমরা তুলে ধরার চেষ্টা করব। শেখ হাসিনা 1947 সালে জন্মগ্রহণ করেন। তখন এটা বাংলাদেশ ছিল না, এটি ছিল পূর্ব পাকিস্তান। তিনি ঢাকা শহরের কাছে গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি 5 ভাই বোনদের মধ্যে সবার বড় ছিলেন, মানে সবার প্রথম। সেই সময় তার বাবা একজন প্রতিষ্ঠিত রাজনীতিক ছিলেন, মানে পলিটিশিয়ান ছিলেন। তবে এটা তাদের জন্য একটা নেগেটিভ দিকই ছিল, একটা নেতিবাচক দিকই ছিল, কেননা শেখ মুজিবুর রহমান প্রায় কারাগারে থাকতেন, জেলে থাকতেন। তার বাচ্চাদের সাথে তার দেখাশোনা খুবই কম হতো। একবার একজন বন্ধু শেখ হাসিনাকে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি তোমার বাবাকে কি হিসাবে সম্বোধন করো, মানে কি হিসাবে ডাকো তাকে। ছোট্ট শেখ হাসিনা সেটার কোনো উত্তর দিতে পারলো না। সে সময় তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে সে খুবই কম সময়ের জন্যই তার বাবাকে দেখতে পেরেছেন। শেখ মুজিবুর রহমান 1949 থেকে 1952 পর্যন্ত কারাগারেই ছিলেন। তারপরেও সরকার তাকে নজরবন্দি করেই রাখত। 1954 সালে তাকে আবার গ্রেপ্তার করা হয়, 1958 সালে আরও একবার। এই সমস্ত অভিজ্ঞতা শেখ হাসিনার রাজনৈতিক জীবনকে প্রভাবিত করেছিল। তিনি ছোটবেলা থেকেই পাকিস্তানকে এক প্রকার প্রত্যাখ্যান করেছিলেন, পাকিস্তানকে এক প্রকার সাইডলাইনই করে দিয়েছিলেন। তাদের স্কুলে, মানে সেই সময় যখন শেখ হাসিনা ছোট ছিল, তার একটি সাবজেক্ট ছিল যেটার নাম ছিল সামাজিক জ্ঞান। আর এই বিষয়ের মধ্যেই একটা চ্যাপ্টার ছিল আইয়ুব খানের, সেই সময় পাকিস্তানের শাসক আর কি। পরীক্ষার সময় শেখ হাসিনা তার পাঠ্য বইয়ে যা যা লেখা ছিল আইয়ুব খানের সম্পর্কে, সেই সম্পর্কে কিচ্ছুই লেখেননি, বরঞ্চ তার বাবা শেখ মুজিবুর রহমান তার সম্পর্কে যা যা বলেছিল আইয়ুব খানের সম্পর্কে, তিনি তা লিখেছিলেন। ফলস্বরূপ তাকে ফেল করে দেওয়া হয় পরীক্ষায়। এরপরে আরও একটা পরীক্ষায় যখন পাকিস্তান সম্পর্কে অনেকগুলি প্রশ্ন ছিল, তিনি সবকটা প্রশ্নকে এড়িয়ে গিয়েছিলেন। প্রায় 20 নাম্বার যে মার্কস তাকে সে সময় হারাতে হয়েছিল। কিন্তু শেখ হাসিনা বলেছিল যে এটা আমার নীতির ব্যাপার, এটা আমার মোরালের ব্যাপার। কালক্রমে শেখ হাসিনার যে জনপ্রিয়তা সেটা আস্তে আস্তে বাড়তে থাকে। প্রথমে তিনি এডেন কলেজের ছাত্র ইউনিয়নের সভাপতি হন এবং পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিয়নের সদস্য হিসেবে নিযুক্ত হন। এরপর তিনি একজন পারমাণবিক বিজ্ঞানী MA হাসান মিয়ার সাথে বিয়ে করেন। এই সময় বাংলাদেশের যে আন্দোলন সেটা তার শক্তি অর্জন করছিল। 1959 সালে শেখ হাসিনা তাতে অংশগ্রহণ করে এবং এই সময় একটা গুরুত্বপূর্ণ তার কাজ ছিল যে শেখ মুজিবুর রহমান সে সময় পাকিস্তানে কারাগারে বন্দী ছিলেন, কিন্তু শেখ হাসিনার কাজ ছিল যে পৃথিবীর সমস্ত দেশের সাথে যোগাযোগ রেখে বাংলাদেশের সে সময়কার এক্স্যাক্ট কী সিচুয়েশন ছিল সেটা শেখ হাসিনা পুরো পৃথিবীর সামনে তুলে ধরতেন। আর এর পরবর্তীকালে ঘটনা আমরা জানি, 1971 সালে মুক্তিযুদ্ধ হয় এবং ভারতের সাহায্যে পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনীকে পরাস্ত করা হয় এবং একটি নতুন দেশ জন্মগ্রহণ করে, যেটাকে আমরা বাংলাদেশ হিসেবে চিনি। ওই সময় শেখ হাসিনাও মা হয়েছিলেন। তার এক ছেলে 1971 সালে জন্মগ্রহণ করে এবং তার এক মেয়ে হয় পরের বছর আর কি। সব কিছু ভালোই চলছিল,
তার বাবা রাষ্ট্রপতি ছিলেন এবং দেশ আস্তে আস্তে তার গতি ধরছিল, মানে দেশ আস্তে আস্তে ডেভেলপ করছিল। আর সেই সময় শেখ হাসিনা সিদ্ধান্ত নেন যে তিনি তার স্বামীর সাথে জার্মানিতে চলে যাবেন আর কি। 1975 সালের জুলাই মাসে পুরো পরিবার তাকে বিদায় জানাতে আসে, তার বাবা মা ভাই বোনেরা সবাই আসে, আর এটাই ছিল তাদের শেষ দেখা। আর এরই কয়েক মাস পরে তার পুরো পরিবারকে হত্যা করে দেওয়া হয়। কয়েকদিনের মধ্যেই শেখ হাসিনা নিউ দিল্লিতে আসেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে সাক্ষাৎ করেন এবং ইন্দিরা গান্ধী তাকে সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দেয়। শেখ হাসিনাকে একটি বাড়ি দেওয়া হয় এবং তাকে সমস্ত নিরাপত্তার, মানে সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব ভারত সরকার সে সময় গ্রহণ করেছিল। এবং শেখ হাসিনাকে এবং তার ফ্যামিলিকে একটা নতুন নাম এবং একটি নতুন পরিচয় দিয়ে সুরক্ষিতভাবে তাদের বসবাসের ব্যবস্থাও করা হয়। সে সময় ঢাকায় বড় বড় পরিবর্তন হচ্ছিল আর কি। সে সময় যত মিলিটারি লিডাররা ছিল, যেমন জিয়াউর রহমান ক্ষমতায় আসছে। আর জিয়াউর রহমান ক্ষমতায় এসে অবভিয়াসলি তিনি তার যে কঠোর শাসন সেটা চালাচ্ছিলেন বাংলাদেশি সাধারণ জনতার ওপর। আর এই সময় শেখ হাসিনার বাড়ি ফেরা, মানে বাংলাদেশে ফেরা, এক প্রকার অসম্ভবই ছিল। তিনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন বিদেশের মাটি থেকে। তিনি বিভিন্ন মঞ্চে, বিদেশের মঞ্চে গিয়ে তার দেশের যে অবস্থা সেটা তিনি তুলে ধরতেন এবং বাংলাদেশের অ্যাকচুয়াল সিচুয়েশন, মানে সেখানটায় পাকিস্তান কি করছে সেই সম্পর্কে তিনি পুরো পৃথিবীর সামনে তুলে ধরতেন। মানে বৈশ্বিক সমর্থন নেওয়ার তিনি চেষ্টা করছিলেন। অবশেষে ঢাকায় পরিস্থিতি উন্নতি ঘটতে শুরু করে। 1981 সালে তিনি তার বাবার পার্টি আওয়ামী লীগের সভাপতি হন। মাথায় রেখো, এই সময় কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে ছিলেন না, তিনি বাংলাদেশের বাইরেই ছিলেন। এইভাবে শেখ হাসিনা তার আন্দোলনকে এগিয়ে নিয়ে যান। 1983 সালে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, যখন সেনাবাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করে, ছাত্রদের উপরে গুলি চালায় এবং শেখ হাসিনা পরের দিনই ঢাকায় প্রতিবাদে যোগ দেন। ঢাকায় তাকে গ্রেপ্তার করা হয়, তাকে চোখ বেঁধে গ্রেপ্তার করা হয়। 1980 দশকে এটা একটা কমন ব্যাপার হয়ে উঠেছিল আর কি। শেখ হাসিনাকে গৃহবন্দী করা হয়। প্রতিবার জনসাধারণের চাপে তাকে অবশ্য আবার মুক্তিও দিতে হয়। এরপর 1986 সালে যে মিলিটারি শাসন ছিল তার বিরুদ্ধে যে শেখ হাসিনা ছিল, তিনি ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তার পার্টি 100টার বেশি আসন পায়। তিনি বিরোধী দলনেতার স্ট্যাটাস পান আর কি। তবে এটা খুব একটা ইজি ছিল না, কেননা সেই সময় যে সরকার ছিল সেটা অবভিয়াসলি একটা পাপিটিয়ার গভর্নমেন্ট ছিল, রবার স্ট্যাম্পের মতন। শেখ হাসিনা এই জিনিসটাকে রিয়েলাইজ করতে পেরেছিলেন এবং 1987 সালে তিনি নতুন নির্বাচনের জন্য আহ্বান করেন। আর এটার প্রতিশোধ সেনাবাহিনী তার কাছ থেকে নিতে চায়। তার যে গাড়ি ছিল সেটাকে ক্রেন দিয়ে তুলে নেওয়ার চেষ্টা করা হয়। হ্যাঁ, এখন অনেকে ভাবতে পারো যে সে গাড়ির মধ্যে হয়তো শেখ হাসিনা ছিল না, কিন্তু তিনি ছিলেন সেই সময়। আশেপাশের জনগণ যারা ছিল আর কি, তাদের হেল্পে শেখ হাসিনাকে সেভ করা হয় আর কি। 1988 সালে আরও একটা ঘটনা ঘটে। শেখ হাসিনা চট্টগ্রামে একটা সমাবেশে বক্তৃতা দিচ্ছিলেন, পুলিশ সেখানটায় গুলি চালায়। প্রায় 80 জন এই সমাবেশে আর কি মারা যান। সৌভাগ্যবশত শেখ হাসিনা বেঁচে যান। এইভাবেই শেখ হাসিনার উপর 19 বার হত্যার চেষ্টা করা হয়, কিন্তু শেখ হাসিনা বারবার বেঁচে গিয়েছিলেন। এইভাবেই শেখ হাসিনার কন্টিনিউয়াস স্ট্রাগল চলতে থাকে। শেষ পর্যন্ত 1996 শেখ হাসিনা ফাইনালি বাংলাদেশের সরকারে ফিরেন এবং বাংলাদেশকে একটি মজবুত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার দিকে এগিয়ে নিয়ে যান। বর্তমানে বাংলাদেশের সিচুয়েশন সত্যি খুবই খারাপ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে শরণাপন্ন হয়েছে। যেদিন পর্যন্ত আমি ভিডিওটা রেকর্ড করছি, বাংলাদেশে মিলিটারি কু হয়ে গেছে, মিলিটারি টেক ওভার করেছে। সত্যি খুবই খারাপ পরিস্থিতি। আজকে 5ই আগস্ট 2024। আমরা আশা রাখবো একজন প্রতিবেশী হিসাবে যে বাংলাদেশে স্থিরতা ফিরুক, সেখানে গভর্নমেন্ট তৈরি হোক, বাংলাদেশ উন্নতির দিকে এগিয়ে যাক নাকি মিলিটারি শাসনের দিকে। সেখানে একটা ইলেক্টেড গভর্নমেন্ট থাকুক, সেখানটায় মানুষের ভোট দেওয়ার অধিকার থাকুক। আর সেখানকার স্টুডেন্টদের যে দাবি রয়েছে রিজার্ভেশনের বিরুদ্ধে, সরকারকে সেগুলিকে শোনা উচিত, সেগুলিকে প্রায়োরিটি দেওয়া উচিত। ভায়োলেন্স কোনো সময় কোনো কিছু আনসার হতে পারে না, কোনো কিছু সমাধান হতে পারে না। আমরা আশা রাখবো যে বাংলাদেশের সিচুয়েশন যাতে খুবই তাড়াতাড়ি ইমপ্রুভ হয়। এখান থেকে আমি ভিডিওটা শেষ করছি। দ্যাটস ইট ফর টুডে। আর এটা হচ্ছে ট্রেন্ড ইন্ডিয়ান বাইট। আমাকে ফলো করতে পারো, এটা আমার ইনস্টাগ্রাম আইডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।